আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর অসীম রহমতে নিরাপদে আছেন। যাই হোক, এপিসোডগুলো আপনাদের হয়তো ভালো লাগছে। সামনের দিকে আরও ভালো ভালো এপিসোড করার চেষ্টা করব যদি আপনারা সঙ্গে থাকেন। যাই হোক, আমাদের ইমেল অ্যাড্রেসটি আমরা ওপেন করেছি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো bhootghanta@gmail.com। স্পেলিংটা হবে BHOOT ভূত GHONTA ঘন্টা @gmail.com। আপনার যদি কেউ কোনো গল্প বা কাহিনী যেটাই হোক, ভয়ানক বা আপনার কাছে যেটা কোনো ব্যাখ্যা নেই, এই ধরনের কোনো ঘটনা থাকে, অবশ্যই আমাদের মেল করবেন। আমরা চেষ্টা করব সেটা আমাদের মতো করে বলার। যাই হোক, এখন আমাদের এপিসোডের যেগুলো প্রত্যেক দিনের যা আমরা বলি সেম কথাই বলবো। আশা করি আপনারা আমাদের এই কথাগুলো শুনেন। আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের এপিসোড আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। ঠিক আছে, তো আজকের মতো ইন্ট্রোডাকশনেই এখন আমি এপিসোডে চলে যাব, মানে গল্পে। তো কাহিনীটি আসলে প্রায় 30 বছর আগে হবে। তো কাহিনীটি এরকম ছিল, আমার পাশের বাসায় আমার ফ্রেন্ড ছিল, নাম ছিল রেমন। তো তখন ওদের বাসায় টিভি ছিল না। ও প্রত্যেক দিনই ওর পাশের বাসায় এক আন্টি ছিল, তার বাসায় আপনার টিভি দেখার জন্য যেত। তো এরকম প্রত্যেক দিন মনে করেন আপনার 8টা-9টা বাজে যেত, 1-1.5 ঘন্টা টিভি দেখে চলে আসতো। তো ওদের আন্টিদের বাসাটা বর্ণনা দিই আমি। আন্টিদের বাসাটা আপনার অনেকগুলো টিন শেটের ঘর একসাথে, চারিদিকে বাউন্ডারি দেওয়া, গাছগাছালি, মোটামুটি গাছগাছালি আছে। একটা চাপকল, যেটা মানে আপনার বসে চাপ দিতে হয়। নর্মাল চাপকলগুলো যত বড় হয় তত না, ওটা একটু ছোট। ওইটা আপনার বসে তারপরে হাত দিয়ে চাপলে পানি বের হয়। ওটাও হাত দিয়ে চাপে, কিন্তু ওটা দাঁড় হয়, এটা হলো বসে চাপতে হয়। যাই হোক, আর মোটামুটি আপনার গাছপালাও আছে, একটা মানে ভালোই পরিবেশ। তো সবাই একদিন বসে টিভি দেখতেছে। তো হঠাৎ বাইরে আপনার দরজায় নকের শব্দ, কেউ হয়তো বা আসছে। তো ওর আন্টি বলতেছে, কেউ মনে আসছে, টিভির সাউন্ড একটু কমা, আমি দেখি কে। তো ওর আন্টি গেল, যায় আপনার দরজা খুললো। তো দরজা খোলার পর দেখে যে আপনার পাগড়ি পরা, দাড়ি মোষ লম্বা, একবার দরবেশ বাবার মতো দেখতে। তো উনি বলতেছে, আমাকে একটু ভাত খাওয়াবি? তো রেমনের আন্টি বলতেছে যে আমরা তো খাওয়া দাওয়া রাতের করে ফেলছি, ভাত মনে অল্প একটু থাকতে আসে, কিন্তু তরকারি তো নেই, আপনার ডিম ভাজিয়ে দিলে হবে। উনি বললো আচ্ছা, সমস্যা নেই, দে। তো আগের মানুষ তো এত আপনার সন্দেহ করতো না, যেহেতু উনি এত রাতে আসছে, একটা গরিব মানুষ আসলে আমরা খাওয়াই। যাই হোক, উনি কী করলো, ওনাকে ভিতরে আসতে বললো। তো সামনে একটু উঠানের মতো ছিল তাদের। তো ওখানে এসে উনি বসলো। তো এইটা আবার এমন দেখতেছিল, তাকে দেখে এমন, আর ওই রুমে যারা ছিল সবাই চুপ হয়ে গেছে। মানে এত রাত্রে এই দরবেশ টাইপের একজন মানুষ আসছে, সবাই একটু ভয়ও পাইতেছে, এমনও ভয় পাইতেছে। তো ওর আন্টি কী করলো, ওর আন্টি একটা ডিম ভাজলো। ডিম ভাজার পর ওই দরবেশ বাবাকে দিল। তো দরবেশ বাবাকে দেওয়ার পরে উনি বললো যে এখন আর আমি ভাত খাবো না। তখন রেমন আন্টি বলল, কেন, আপনি না বললেন আপনার ক্ষুধা লাগছে? বলে না, তুই দিছো সেই বেশি, ঠিক আছে। তো এই কথা বলে উনি কী করলো, 3 আঙ্গুল 1 চিমটি, যেভাবে আমরা আপনার ওটসেলানে জমা লবণ দিতে বলে না, 3 আঙ্গুল 1 চিমটি লবণ,
ওই 3 আঙ্গুলে কিছু ভাত উঠাইলো, উঠে আমার মানে মেরামন আন্টিকে বললো যে তুই হা কর। তো উনিও হা করলো, পরে ওনাকে খাওয়াই দিল। খাওয়াই দেওয়ার পর উনি চুপ হয়ে গেল, কোনো কথা বলতেছে না উনি। তো এইগুলো সব এমন দেখতেছে বসে বসে, প্লাস ওই রুমে যারা ছিল প্রায় 5-7 জন, ওনারাও দেখতেছে। কারণ আসলে কি ওই 30-35 ইয়ার্স আগে আপনার টিভি ছিল না, অনেক কম, হাতে কোনো কয়েকদিনের বাসায় ছিল। তো যাই হোক, তো তখন মনে করেন ওই লোকটা উঠে চলে গেল। তো আন্টি হঠাৎ মনে হয় যে একটা মোহর ভিত্তি ছিল, এমন একটা অবস্থা। উনি বলতেছে যে কি ব্যাপার, এখানে না ওই দরবেশ বাবার মতো যে আসলো, উনি বসা ছিল, কোথায় গেল? তো সবাই বলতেছে কেন, উনি তো চলে গেল, ও তো মোটামুটি অনেকক্ষণ হয়েছে, তো আপনি দেখেন নাই, আপনার সামনে তো বসা ছিল। তা আন্টি বলতেছে না তো। হ্যাঁ, এই কথা বলতেছে, উনি হঠাৎ মুখ থেকে দেখলো যে একটা তাবিজের মতো বেরোয় আসলো, যে ভাতগুলো ছিল ওই ভাতগুলো তাবিজ হয়ে গেছে, এবং তাবিজটা আপনার পুরা কি বলবো আপনার অ্যাজ লাইক সিলভার কালার, সিলভার কালার একটা তাবিজ, হ্যাঁ, রূপার মতো দেখতে। তো উনি হঠাৎ চিন্তা করলো যে সে তো মনে হয় খুব কাজের একটা মানুষ, ওনার কাছে কিছু চাইলেও পারতাম, তাড়াতাড়ি ওনাকে খুঁজি, এই চিন্তা করে উনি বেরিয়ে গেলো গেট দিয়ে বেরোনে খুঁজতেছে পায় না। তো পাশের বাসায় গেছে, বলতেছে যে এখানে একটা দাড়িওয়ালা পাগড়ি পরা একজন আসছিল। পরে পাশের বাসায় বলে হ্যাঁ উনি তো আসছিল, আমরা এত রাত দেখে ওনাকে বলছি যে এখন হবে না, আমরা আর উল্টা তার সাথে খারাপ ব্যবহার করে তাকে বিদায় করে দিছি। তো এই কথা বলার পরে তো উনি বললো যে কাজটা তো ভালো করো নাই, উনি তো মনে হয় খুব একটা ভালোই জিন ছিল, যাই হোক, বা ওলিয়াওয়ালা একটা মানুষ ছিল, ওনার কাছে কিছু চাইলেও পাওয়া যেত হয়তো বা। তো যারা তাকে গালাগালি করছে আপনার, তাদের বাসার যে খাটের চার কোণা মনে করেন কিছুক্ষণ পর আগুন জ্বলে স্টার্ট হয়ে গেল। কারণ ওনাকে গালিগালাজ করার পরে উনি বলছে যে এই কাজটা তোরা ভালো করস নাই। এই কথা তখন তার মাথায় মন আসছে যে তাকে গালিগালাজ করার ওদিকে পর আন্টিকে বলছে যে আমরা এগুলো বলার পরে উনি বলছে যে কাজটা ভালো করস না, ফল তোরা পাবি। হ্যাঁ, তারপর থেকে খাটের চারিপাশে চারদিকে আগুন জ্বলে আর নিবে। এখন তারা তো সারা রাত ভয়ে অবস্থা খুব খারাপ, এত রাতে তো আপনার ইমাম সাহেব বা হুজুর কাউকে পাওয়া যাবে না। যাই হোক, তারা এক রুমে সবাই থাকলো, পরে ভোর পর্যন্ত অপেক্ষা করলো। ভোরে বেলা যখন আপনার ফজরের টাইম হলো, তখন এক ইমাম সাহেবকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আপনার ওই বাড়ি বন্ধ করার পরে এটা আপনার অফ হয়েছে। কিন্তু উনি বললো যে ইমাম সাহেব যেই আসছিল সে আপনাদের ভালোর জন্য আসছিল, আপনারা তার সাথে খারাপ ব্যবহার করাতে এই কাজটা হয়েছে। যাই হোক, ওই আন্টি তো আর ওনাকে খুঁজে পেল না, উনি কোথায় চলে গেছে। তো ওনাদের বাসায় আরও কাহিনী আমি আপনাদের বলি। তো ওনাদের বাসায় যখনই মনে করেন ওই রেমন যাইতো টিভি দেখতে, প্রায়ই দেখা যেত যখন আপনার রাত 10টা, তখন তো রাত 10টা মানে অনেক রাত, তখন মনে হইতো কি যে আপনার চালের উপরে কেউ ঝাড়ু দিতেছে, যেমন চালের উপরে ঝাড়ু দিয়ে পাতা ফেলে বা চালটা পরিষ্কার করে, ঠিক অ্যাজ লাইক এরকম লাগতেছে যে কেউ চালটা ঝাড়ু দিতেছে। আবার মনে করেন এটা অনেকেই ওই রুমে যারা টিভি দেখতে যেত তারা এই জিনিসটা আপনার ফিল করছে। এটা কিন্তু একদম সত্যি ঘটনা, আপনারা যেগুলো শুনতেছেন। অনেক যারা ফেক ব্যবহার তারা ভাবতে পারেন এখানে আমার কিছু আসে যায় না, আমি যা বলতেছি এটা আমারই পাশের গলির কাহিনী, আমি যেখানে থাকি তার পাশের গলিরই কাহিনী। যাই হোক, তো দেখা গেছে যে অনেক সময় আপনার উঠান ঝাড়ু দিতেছে কিন্তু কাউকে দেখা যেতেছে না, শুধু ঝাড়ু শব্দ শোনা যেতেছে। কিন্তু যখন দরজা খুলে আপনার বের হইতো তখন দেখতো যে উঠানে কেউ নেই, কিন্তু উঠানটা পরিষ্কার, এটা প্রায় হইতো। যাই হোক, তো ওনাদের বাসায় আপনার একটা ভাড়াটিয়া ছিল। তো ভাড়াটিয়াটা আপনার একদিন কী করলো, যে বললাম ছোটো একটা চাপকল ছিল, তো রাতের পানি নিবে, তো রাতে পানি নিবে, তো উনি জগ নিয়ে আসছে। তো আর ওনার ওয়াইফ যে ছিল উনি বলতেছে তুমি পানি ভরো, আমি একটু যে পাশের বাসায়, ওনার মেয়ে আবার পাশের বাসায় গেছিলো, ওকে নিয়ে আসতে যেতেছি, তো আমি মেয়েকে নিয়ে আসি, তুমি পানি ভরো। তো ভালো কথা, উনি পানি ভরতে গেছে, তো পানি ভরছে এক জগ, ভরার পরে ওনার মেয়ে আসছে দৌড়ে, বলতেছে বাবা আমার অনেক পানি পেশ লাগছে, আমাকে পানি দাও। পরে ওর পুরো এক জগ পানি খেয়ে ফেলছে। এক জগ পানি তো একটা আপনার 10-12 বছরের মেয়ে খাওয়া সম্ভব না। উনি বলতেছে যে তুই এক জগ পানি খেয়ে ফেললি, তোর এত পানি পেশ লাগছে? বলে হ্যাঁ এত পানি পেশ লাগছে আমার। আচ্ছা তুই তাহলে ঘরে যা, আমি আরেক জগ ভরে নিয়ে আসি। তো সে আরেক জগ ভরে নিয়ে আসা, ঘরে এসে দেখে কেউই নেই।
পরে দেখে কি উনি গেট খুলে আপনার ওই ওনার ওয়াইফ এবং ওনার মেয়ে ঢুকতেছে। তখন ওনার ওয়াইফ কিন্তু বলে, কী ব্যাপার, তুমি ওরে এখানে এখন নিয়ে আসতেছ? ও তো এসে পানি খেয়ে ঘরে ঢুকলো, আমি দেখলাম আমার থেকে এক ঝোঁক পানি খেলো। কী বলো? আমি তো তোমার বলেই গেলাম যে আমি মেয়েকে আনতে দিতেছি পাশের বাসায়, ওকে নিয়ে আসি। বলে না, ও তো আসছিল, এসে পানি খেলো। তখন ওনারা বুঝতে পারছে যে এটা আসলে ওনার মেয়ে ছিল না, এটা আসলে মেয়ের রূপে একটা জিন ছিল। যাই হোক, এই যে মনে করেন আপনার ছোট ছোট যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলো আমার মোটামুটি সংগ্রহ করা। তো আমি এই ঘটনাগুলো যতটুকু সম্ভব আমি জাস্টিফাই করে তারপরে আমি আপনাদেরকে বলি। আমি আপনাদেরকে ফেক ঘটনা বলতে চাই না, আমি আগেও বলছি। আর যারা ভাবেন যে না বানায়া গল্প বলতেছে, তাদের আসলে দরকার নেই শোনার। যে কয়েকজন মানুষ শুনবে যে তারা ভালোভাবে শুনে আর আমাদেরকে ইন্সপায়ার করে, আমরাও ইন্সপায়ার হব এতে। যাই হোক, এখন আমরা আরেকটা আপনার ঘটনায় চলে যাই। এটা হলো আমাদের গ্রামের ঘটনা। তো আপনারা আমার এর আগেও গ্রামের মানে আমাদের যে নবাবগঞ্জ গ্রাম, ওই গ্রামের ঘটনা আপনারা শুনছেন। তো আসলে কি আমাদের গ্রামের মধ্যেই আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষ অনেক, মানে সনাতন ধর্মাবলী। এটা আগে বাংলাদেশে সব জায়গায় বেশি ছিল, তারপর তারা কলকাতায় চলে গেছে যুদ্ধের সময়। তারপরও যতটুকু আছে আমাদের ওখানে মোটামুটি ভালোই আছে। তো যখন মনে করেন ওখানে পূজা হয়, তো আগে আমি যখন ছোট ছিলাম, মানে যখন ম্যাট্রিক পরীক্ষা দিব এরকম টাইম, বা 8-9-এ পড়ি, তো আমি আর আমার মামাতো ভাই কী করতাম, ওই পূজার সময় আপনার বড় বড় আপনার পূজা মণ্ডল হইতো, অনেক বড়, ওখানে মেলা বসতো। আমরা ওখানে আপনার সন্ধ্যাবেলা যাইতাম, আস্তে আস্তে 10টা-11টা বাজতো। তো তখনকার সময় 10টা-11টা তো মানে অনেক রাত। আসে আমরা আমার মামার বাসায় থাকতাম। তো ওই সাইড দিয়ে আবার একটা দরজা ছিল, ওখান দিয়ে আমরা বাসার ভিতরে ঢুকে যেতাম। সো প্রবলেম হইতো না। তো এমনই একদিন, তো আমরা মোটামুটি পূজা দেখলাম, তারপর মেলায় ঘুরলাম। তো মোটামুটি আপনার আস্তে আস্তে মানে তখন আমরা রওনা দিব তখন 10টার মতো বাজে। তো আমি চিন্তা করলাম রাতে তো ক্ষুধা লাগবে, তো এখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে যাই, রাতে খাবো, নিমকি এই জাতীয় জিনিস। তো ভাজাপুরো তো আমরা খাইছি, চপ টপ। তারপর আমাদের ওখানে আপনার বুট পাওয়া যায় একটা 12 মাসে মশলা দিয়ে, ওটা ডিম ওগুলো নর্মালি খাওয়া দাওয়া টুকটাক করছি। তারপর আমি বললাম যে আমার ভাইকে যে ভাই একটা কাজ করি, কিছু নিমকি নিয়ে যাই, রাতে তো ক্ষুধা লাগতে পারে। ও বললো যে ঠিক আছে, তাহলে কাজ করো, নাও। তো আমি আর আমার মামাতো ভাই দুইজনে নিমকি কিনে হাঁটা দিছি। তো ওখান থেকে আমাদের মানে মামাবাড়ির ডিস্টেন্সটা না হইলেও আপনার 2 কিলো হবে কমসে কম, এরকম হবে আর কি। তো আমরা রওনা দিছি। তো রওনা দেওয়ার পরে মোটামুটি যেখান দিয়ে আসবো সেটা একটা নদীর পার। তো নদীর পাড়ের দিকে আমরা ওই হাঁটতে হাঁটতে দেখি যে নদীর পাড়ে একজনের বসা। তো স্বাভাবিক ব্যাপার, রাতে মানুষ বসে থাকতেই পারে নদীর পাড়ে, গরমের দিন বাতাস আসবে, বসতেই পারে। তো বসে আছে। তো আমরা ওদিক দিয়ে হাইটে সামনের দিকে চলে গেলাম। তো সামনের দিকে যাওয়ার পরে তখন আমাদের একটু ডাউট হয়েছে যে এত রাতে একজন বসে আছে। তো আমরা কিছু মনে করিনি, আমরা হাঁটতেছি। তো কিছু দূর যাওয়ার পরে একটা মোড় পরে, মোড়ের ওখানে আপনার এখন বর্তমানে আপনার আপনার বিডিআরদের একটা ক্যাম্প আছে। তো ওখান দিয়ে একটা মোচড় আছে। তো ওই মোচড় দেওয়ার পরে আপনার একটা সামনে বাঁশঝাড় পড়ে। তো বাঁশঝাড়ে ওখানে যখন আমরা যাইতেছি, তো দেখলাম যে বাঁশঝাড়টা অনেক মানে কাঁপতেছে, মানে বাতাস যখন অনেক জোরে বাতাস আসলে, কিন্তু আসলে ওই জায়গাটাই বাতাসটা আসতেছে, আশেপাশে কোথাও কোনো বাতাস নেই, এমনি গরমের দিন। তা আমি মামাতো ভাই বলছি যে দেখছো বাঁশঝাড়টা কীভাবে নড়তেছে। তো আমার মামাতো ভাই যেহেতু দেশের ছেলে, ও এগুলো বুঝে, বলছে এগুলো কোনো ব্যাপার না, চলো আমরা বাড়ির দিকে যাই। আমি ঠিক আছে চলো। তো অনেক মোটামুটি আমরা মেন রোড উঠবো আর কি, মেন রোড তখন এখন আমরা কাঁচা রাস্তা দিয়ে হাঁটতেছি। তো একটু সামনে গেলে আপনার পুরনো বাড়ির মতো আছে। তো পুরনো বাড়ির পাশে আপনার 2-3টা ওদের মূর্তি আছে, আপনার গেলে হয়তো দেখতে পারবেন। ওই মূর্তিগুলার বেশিরভাগগুলোই আপনার মাথা নাই আর কি। ওই যুদ্ধের সময় আমি শুনছি আর কি, ওই যুদ্ধের সময় হানাদার বাহিনী এগুলাকে ভেঙে চুরে ফেলছিল। যাই হোক, তো ওই পর্যন্ত যাওয়ার পর দেখলাম কি ঠিক ওই আপনার ওখানে একটা বড় একটা পুকুর আছে। ওই পুকুরের সাইড দিয়ে একজন উঠলো এত রাতে।
উঠার পরে আমাদের সাইড কেটে উনি ওই সাইডে মানে ওই যে এখানে মূর্তিগুলো ওখানে চলে গেল। তো আমার ভাইকে বলতেছি যে এত রাতে দেখো পুকুর থেকে কে উঠলো, মাছ চোর নাকি? তো বলতেছে হইতে পারে মাছ চোর, কারণ মাছ তো অনেকেই চুরি টুরি করে। আচ্ছা যাই হোক, চলো আমরা হাঁটি, আমরা ভালের দিকে যাই, কারণ রাত অনেক হয়ে যেতেছে। তখন আমরা যখন মেইন রোডে উঠবো মাত্র, তখন ওই সাইডে থেকে যেই মূর্তিগুলো সাইড থেকে শব্দ আসতেছে যে কিরে নিমকি নিয়ে যাস, একটু নিমকি দিবি না, আমার একটু নিমকি দিয়ে যা। তখন তো আমি মানে বুঝতেছি না জিনিসটা আসলে কে বলতেছে, কোনো মানুষ। আমার ওই কোনো ধারণাই ছিল না তখন যে মানুষ ছাড়া এটা কেউ বলতে পারে। পরে আমার ভাই বলতেছে যে কোনো দিক তাকাবো না, তুমি চুপচাপ হাঁটো। তো আমি ওর কথা মতো আমিও হাঁটতেছি ওর সাথে, আর ওটা পেছন থেকে কথা বলতেছে, বলে যে আমার নিমকি দিয়ে যা, আমি একটু নিমকি খাবো। এটাই বারবার সে বারবার বলতেছে। আমরা হাঁটতেছি আমাদের মতো। যাক, পরে কিছু দূর যাওয়ার পরে ওটা চুপ হয়ে গেছে, ওটা শব্দ আর পাই না। তো আমি আমার মামাতো জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, এটা কি মানুষ যদি হয়ে থাকে তাহলে সামনে আসলো না? তো আমার মামাতো বলছে তুমি বুঝো নাই, এটা তো মানুষ না, এটা অন্য কিছু ছিল। যাক, আমার তারপরে একটা ব্রিজ পরে, ব্রিজের নিচ দিয়ে নদী চলে গেছে, মানে খাল, নদী তো না, খাল চলে গেছে। তার পার হয়ে তারপর আমাদের প্রায় 10-15 মিনিট হাঁটতে হবে, তারপরে বাড়ি। তা আপনারা জানেন যে আগে দেশগ্রামে অনেক আপনার গাছপালা ছিল, অনেক বাঁশ ঝাড় ছিল। তো ওখান দিয়ে যাইতেছি আমরা। তো ওই দিক দিয়ে যাওয়ার সময় আমাদের আবার মানে কাঁচা রাস্তা নামতে হবে, তারপর ভিতর দিয়ে যাইতে হবে। এদিক দিয়ে গেলে শর্টকাট হবে আর কি। তো যাইতেছি, হঠাৎ দিকে সামনের দিকে একটা লোক আসতেছে, হাতে তার একটা হারিকেন। তো আসতেছে আমাদের সামনে। যখন সে আসছে তখন সে দাঁড়ায় বলতেছে, মানে আমার মামাতো ভাইয়ের নাম ধরা, যে কিরে বাদল, হয়ে গেছিলি এত রাতে? তো এটা শোনার পর তো আমার মামাতো ভাই জিজ্ঞেস করতেছে যে আপনি কে? বলে আমাকে চিনলি না? আমি পুকুর পাড়েও ছিলাম, নদীর পাড়েও বসেছিলাম, একটু নিমকি দিলি না আমাকে? এইটা বলার পরে সে হারিকেনটা যখন উঁচা করছে তার দিকে, তার চেহারাটা যদি দেখার মতো ছিল, মানে এত ভয়ঙ্কর, বলার মতো না। মানুষ তো বলে অনেকে যে আগুন দেখলে জিন এরা ভাবে, আসলে তা না। সেদিন আমাদের প্রমাণ, হয়তো বা সেটা হারিকেন না হয়ে অন্য কোনো আলো হইতে পারে, কিন্তু আমাদের কাছে সেটা ওরকম লাগতেছে। এটা দেখার পর আমরা দুই ভাই মনে করেন যে নিমকি টিমকি ফালায় দৌড়ে বাড়িতে যায়, মনে করেন তাড়াতাড়ি দরজা টজা খুইলা ভিতরে চুপচাপ বসে হাঁপাইতেছি। তা আমি বললাম কী ব্যাপার ভাই, এটা কী হইলো, আমি তো কোনো কিছু বুঝতেছি না। তো বলে যে চুপচাপ বসে থাকো, কোনো কথাই বলো না এখন। তো ও তো বুঝতেছে, কারণ ওর বাবা আবার আপনার ওই যে ফকির মানতো, আপনার হয়তো বা জানেন ফকির জিনিসটা কী। তো ফকিররা ওই যে আপনার যখন ও একটা টাইম থাকে ওদের, ওরা তখন ভেলা বাসায় দেশগ্রামে খিচুড়ি রান্না করে বাড়িতে মানুষদের খাওয়ায়। তো যাই হোক, পরে আমারে বলতেছে দেখো এগুলো আমাদের এখানে প্রায়ই হয়, কারণ মানে আমার বাবা এগুলো মানে তোমার মামা। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, তো তোমাদের জন্য এইগুলো হয়, আর এগুলো তো আমি কোনো সময় দেখিনি। আমার তো আমি প্রচণ্ড ভয় পাই। যাই হোক, পরের দিন আমাদের যে মসজিদের ইমাম সাহেব আছে তার কাছে নিয়ে ঝাঁট ফুক করাইলো আমাকে। কিছু হয়নি আমার, পানি টানি খাইলাম। যাই হোক, আল্লাহর রহমতে তার 2-1 দিন পর আমরা ঢাকা চলে আসছি। যাক, এই ছিল আরেকটা আপনার ঘটনা। তো আসলে ঘটনাগুলো হঠাৎ জীবনে ঘটে যায়, এগুলো আসলে কেউ বলতে পারে না। আর যখন আপনাকে দেখা দিবে, আপনি বলতে পারবেন না কোন জায়গায় কোন সময় আপনার সাথে দেখা হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন? আর যে দেখে সেই একমাত্র বুঝবে যে জিনিসটা কী। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি আবার বলে দিই। আমার ইমেলের অ্যাড্রেস হলো bhut@gmail.com, BHOOT ভূত GHONTA @gmail.com। যদি আপনারা কেউ কোনো কাহিনী ভয়ানক হোক এবং যেটা কোনো ব্যাখ্যা আপনারা এখনও খুঁজে পাননি এমন কোনো কাহিনী থাকে, যদি আপনি ইচ্ছা করেন যে না এই কাহিনীটা আমি পাঠাবো আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই আমরা সেটা চেষ্টা করব বলার জন্য।
আর আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।